সো তোমার উচিত তোমার কোম্পানির ভিতরে একটা কথা প্রচলিত করবা যে স্টুপিড আইডিয়াজ আর অলসো ইম্পর্টেন্ট আইডিয়াজ। যে স্টুপিড আইডিয়া যেটা সেটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া, তুমি জাস্ট বলো। সেলসের যে ট্রেনিংগুলো হয় না সারা পৃথিবীতে, সবচেয়ে অ্যাডভান্স যে সেলস ট্রেনিংগুলো হয় সেগুলো হয় মূলত হচ্ছে প্রশ্ন করার উপর। আমি একবার যখন লিঙ্কডইনে দেখলাম সে অ্যাডভান্স সেলস কোর্স, যখন আমি সেলস নিয়ে ঘাটতাম, আমি দেখি যে সবচেয়ে দামি পেইড কোর্সের মানে কোর্সটা হচ্ছে কিসের উপর? প্রশ্ন করার উপর। আমি তো একটু অবাক হয়ে গেলাম যে সেলসের কোর্স আর কোর্স হচ্ছে কিসের উপর? বলছে কি এমনি প্রশ্ন করতে হবে। এগেইন অ্যান্ড এগেইন আমি পরামর্শ দিব, এটা তো স্টার্ট আপদের জন্য মাস্ট, মানে যারা আর্লি স্টেজেস তাদের জন্য 100-এ মাস্ট, ইভেন যারা যত বড় ব্যবসায়ী হোক এটা সারা জীবনের জন্য মাস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী খবর তোমাদের? ভালো আছো সবাই? আচ্ছা, তো আমরা গ্রোথ হ্যাকিং নিয়ে আলোচনা করতেছিলাম। সো আমরা অলরেডি বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলছি। তো তোমরা একটু আমাকে হালকা করে যদি একটু রিক্যাপ দাও যে আমরা যে কয়টা পর্বে আমরা যা কিছু আলোচনা করেছি এখান থেকে ভ্যালুয়েবল আইডিয়া তোমরা কি পাইছো, শর্টলি যদি বলো কি কি জিনিস তোমরা মোটামুটি পাইছো যেটা তোমাদের কাজে লাগছে বা ভালো লাগছে। ফানেল, ওকে, তারপর আর কেউ যদি বলো একটু আর কি কি আইডিয়া পাইছো। প্রোডাক্ট আমরা অনেক সময় কি করি, প্রোডাক্টটা ডেভেলপ করার পরে সেল করতে পারি না। হ্যাঁ, যদি আমরা প্রোডাক্টটা ডেভেলপ করার আগে আমরা টেস্ট দিতে পারি সেল করা কি মানে যেটা আমরা বলছিলাম যে প্রোডাক্ট বানানোর আগে কিভাবে বেচা যেতে পারে, তাই না? সেটার চেষ্টা। ওকে, আর কি আইডিয়া? তারপর আমার কাছে যেটা মনে হয় যে আমরা কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে, মানে প্রোডাক্ট বানানোর আগে বেচে দেওয়া। হ্যাঁ, ও মোটামুটি এটাই বলছে। ওকে, তারপর এনিথিং এলস আমাদের পুরনো আলোচনা থেকে আর কি কি? এমভিপি কথা, এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যে বিশাল করে আমি আয়োজন করে হাজার রকম ফিচার না নিয়ে, ওকে, দেন ইটারেট করতে থাকা। আচ্ছা, ঠিক আছে, আমরা অল্প কিছু একটু টাচ করলাম। হ্যাঁ, তো আমরা আজকে কোন জায়গাটায় যাচ্ছি লেকচারটাতে? আমরা আবার একটু রিক্যাপ করি, লাস্ট আমরা শেষ করেছিলাম কোথায়। আমরা একটা নাম শিখছি গতদিন, AAR, তাই না? এটা দিয়ে বোধহয় আমরা শেষ করছিলাম। এটা একটা ফানেল বা ফ্রেমওয়ার্ক বলতে পারো। 2টা A 3টা R, মনে আছে কোনটা দিয়ে কি হয়? একটা এ বলছিলাম, এটা আমরা ডিটেইলে যাব, বাট লাস্ট দিন শুধু জাস্ট আমরা এটার বেসিক পরিচয় বলছিলাম যে একটা এ ফর অ্যাকুইজিশন, একটা এ ফর অ্যাক্টিভেশন, দেন হচ্ছে রিটেনশন, রেভিনিউ, রেফারেল, এরকম 5টা জিনিস। ওকে, যাদের মনে নাই একটু হালকা পাতলা রিলোড করার চেষ্টা করো ব্রেনের ভিতরে, বাট এটার আগে পিছে কী ছিল সেটা আবার একটু মনে করাই দিই। আমরা চাচ্ছি গ্রোথ হ্যাকিং শিখতে। গ্রোথ হ্যাকিং মানে হইতেছে যে একটা ব্যবসাকে এমন একটা ভাবে ডিজাইন করা থ্রু ইউজেস অফ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড টেস্টিংয়ের মাধ্যমে। যে আমি ডেটা দেখব, টেস্টিং করে করে আমি এমনভাবে আমি একটা বিজনেস ক্রিয়েট করতে চাই যে বিজনেসটা জোর করে মানুষকে ঠেইলা খাওয়ানোর জিনিস না, যে জিনিসটা নিজের থেকে কাইন্ড অফ এক্সপ্লোডেড হবে অথবা নিজের থেকে জিনিসটা এক্সপ্যান্ডেড হবে। এবং এখানকার আমরা এই যে লাস্ট আর যেটা রেফারেল, এটাকে আমরা বলি সবচেয়ে জুসি পার্ট, মানে মানুষ ভাইরাল হওয়া যেটাকে বলে, যে আমার ব্যবসা এমন হবে মানুষজন মানুষটাই বলবে, ওয়ার্ড অফ মাউথ যেটাকে রেফার করবে। সো এইরকম একটা ব্যবসা দাঁড় করানোর মেকানিজম আমরা শিখতেছি। সো এইরকম মেকানিজম ছাড়া কি দুনিয়াতে ব্যবসা হয় না? হয়, প্রচুর ব্যবসা আছে জাস্ট অ্যাকুইজিশনের উপর টিকে আছে, কোনো টানা হচ্ছে পেইড ক্যাম্পেইন করতে থাকে, ইউজার আসতে থাকে, দেন এটা ভাইরাল হয় না, টকিং হয় না, কিন্তু সেইভাবে সামহাও চালায় যাচ্ছে। সো দ্যাট ইজ অলসো এ বিজনেস, বাট উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ বিজনেস। আমরা বলতেছি আমরা এমন বিজনেস দাঁড় করাইতে চাই যেটা এরকম ভাইরাল হবে। এবং এখানকার মূল ফিলসফি অলরেডি তোমরা যতটুকু আলোচনা শুনছো, দেখছো যে এখানে টাকা কম খরচ কইরা বুদ্ধি বেশি খরচ করে কিভাবে জিনিসটাকে সলিড এবং সাস্টেনেবল বানানো যায়, এবং ডেফিনেটলি ইথিক্যাল, যে আমরা ভুংবাং বুঝ দিচ্ছি না লোকজনের, রেদার মানুষ যেরকম তার দরকার এরকম একটা জিনিস আমি ডিজাইন করতেছি। ঠিক আছে, জাস্ট একটু রিক্যাপ করলাম যেহেতু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো। এইরকমভাবে গ্রোথ হ্যাকিংয়ের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে বিজনেস দাঁড় করাইতে গেলে আমরা বেসিক 4টা স্টেপের কথা গতদিন আমি শেষ করছিলাম যতদূর আমার মনে পড়ে। তার মধ্যে এই 4টা স্টেপের মধ্যে নাম্বার 1 স্টেপ আমরা বলেছিলাম কেপিআই অ্যানালাইসিস। আমি জাস্ট সংক্ষেপে লিখে যাচ্ছি। 4টা ফ্রেমওয়ার্কের নাম্বার 1 ছিল কেপিআই অ্যানালাইসিস। আজকে যেটা সেকেন্ড স্টেপে যাব সেটা হচ্ছে জেনারেটিং আইডিয়াস। আইডিয়া কীভাবে জেনারেট করব, জেনারেট আইডিয়াস।
যদিও এইটার আন্ডারই সবচেয়ে বড় আলোচনা এবং মেইনলি এইটাই হলো আসল পার্ট। এটার ভিতরে আমরা এই ডাবল এ ট্রিপল আর এটাকে নিয়ে আসবো এটার ভিতরে। নাম্বার 3 পার্ট হচ্ছে প্রায়োরিটাইজ আইডিয়া। প্রায়োরিটাইজ না লিখতে লিখতে আমার অবস্থা, বানান যে কি লিখতেছি আল্লাহ জানে। আর হচ্ছে হলো এক্সিকিউটিং দ্য আইডিয়াজ। দেখো এইখানে এটা বোঝার কিছুই নাই, এটা তো খুব কমন সেন্স। কমন সেন্স স্টিল কমন সেন্সই দুনিয়াতে সবচেয়ে আনকমন। কেপিআই অ্যানালাইসিস দিয়ে আমরা শুরুতে বোঝাইছিলাম লাস্ট দিনের আলোচনাতে যে সেটা হলো যে আমাকে ডেটা দেখে চিন্তা করা শিখতে হবে। আমার বিজনেসের প্রবলেমকে ডেটা দেখে বোঝার, মানে জাস্ট কমন সেন্স না যে আমি তথ্য দেখে ডেটা দেখে বুঝতে চাই আমার বিজনেসের প্রবলেমটা কোথায়, আমার ফানেলের লিকটা কোথায়। সেটা হচ্ছে এই পার্ট যে আমি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম। দেন আমি হচ্ছে আইডিয়া জেনারেট করব, কি করতে পারি আমি। এই আইডিয়া জেনারেটের ভিতরেই প্রচুর আলাপ এবং এই পুরা বইয়ের মেজর পার্টটা হচ্ছে এই অংশের ভিতরে। এর পরেরটা এটা পার্ট হিসেবে অনেক বড় না, আলোচনাটা খুব ছোট বাট খুব ইম্পর্টেন্ট। এত আইডিয়ার ভিড়ে আমি প্রায়োরিটাইজ কীভাবে করব। এবং শুরুতে মনে হইতে পারে ভাই প্রায়োরিটাইজের দরকার কি, যা আইডিয়া আছে সব বাস্তবায়ন করে ফেলবো। তুমি বুঝবা কিছু মানে শুরু করার পরপরই যে না, সব বাস্তবায়ন করা যাবে না, এটা ফেজিবল না, এটা ইভেন ভালো কথাও না। তাহলে ওইখান থেকে কীভাবে প্রায়োরিটাইজ করবা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে সেগুলো এক্সিকিউট কেমনে করবা, অ্যান্ড দেন এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে। ঠিক আছে, দিজ আর ভেরি বেসিক 4 স্টেপস। একটু কমন সেন্স খাটালে তুমি নিজেই বুঝতে পারার কথা। স্টিল যে জিনিস আবিষ্কার হয়ে আছে আমরা সেটাকে ফলো করলেই আমরা দ্রুত বেশি বেনিফিট পেয়ে যাব। সো আজকে আমরা এই অংশের মধ্যে আসছি, জেনারেট আইডিয়াস। এখন আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বোঝা লাগবে, বেসিক কিছু ফিলসফি বোঝা উচিত। অ্যান্ড দেন আমরা এটার ভিতরে ঢুকে যাব যে আইডিয়াগুলো আমি কীভাবে বের করব, কোন কোন জায়গা থেকে বের করব। আইডিয়ার ক্ষেত্রে প্রথমত এই জিনিসটা একটু মাথায় রাখবা, স্টুপিড আইডিয়াস। তো আমরা অনেক ক্ষেত্রেই আইডিয়া ঠিকমতো জেনারেট করতে চাই না, নিজে বলতে চাই না, বা কাউকে বলতে বলে সে বলতে চায় না, বিকজ আমরা কেউ স্টুপিড হইতে চাই না। বা একটা আইডিয়া করলাম সবাই আমার নিয়ে হাসাহাসি করলো। সো তোমার উচিত তোমার কোম্পানির ভিতরে একটা কথা প্রচলিত করবা যে স্টুপিড আইডিয়াজ আর অলসো ইম্পর্টেন্ট আইডিয়াজ। যে স্টুপিড আইডিয়া যেটা সেটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া, তুমি জাস্ট বলো। লিটারেলি আমাদের কোম্পানিতে অনেকবার হয়েছে ট্রুলি স্টুপিড আইডিয়া বলছে একজন, হ্যাঁ, বলার পর হাসাহাসি হচ্ছে, কারণ আমরা ওই এনভায়রনমেন্ট তৈরি করে যে স্টুপিড আইডিয়া বলছে, হাসাহাসি করে সমস্যা কী, আজকে ও স্টুপিড আইডিয়া বলছে কালকে আমি বলবো, সমস্যা নাই। সো উই আর ব্রাদার্স, আমরা হাসাহাসি করি। এবং সেই স্টুপিড আইডিয়ার পিছনে হাসাহাসি করতে গিয়ে আরেকজন ট্রল করে আরেকটা কিছু বলছে, এই হাসাহাসির মধ্যে এমন ফাটাফাটি আইডিয়া বের হয়ে আসছে যেটা ওই স্টুপিড আইডিয়া সে না বললে এই ফাটাফাটি আইডিয়াটা হইতো না। বুঝা গেছে আমার কথা? সো এটার দুইটা ফজিলত বললাম, কিন্তু একটা ফজিলত হচ্ছে স্টুপিড আইডিয়া বলার এনভায়রনমেন্ট তৈরি করলে মানুষ বলতে চাইবে, আদারওয়াইজ সে পারফেক্ট আইডিয়া বলতে পারবো হইলো কি না এই টেনশনে সে আইডিয়াই বলবে না। আর নাম্বার 2, এটা যেমন তার পরিবেশকে ইজি করলো, আর নাম্বার 2 বেনিফিট হচ্ছে যে স্টুপিড আইডিয়া থেকে প্রচুর কেস আছে হাসাহাসি করতে করতে ফাটাফাটি আইডিয়া বের হয়। ফলে দিস ইজ ওয়ান স্টেপ যে তুমি তোমার অফিসের ভিতরে এই কালচারটা যাতে তৈরি করতে পারো যে এনি আইডিয়াস গুড আইডিয়া, স্টুপিড আইডিয়াস আর অলসো important and good ideas. So keep generating ideas. Number 2, এটা 1 নাম্বার কথা বললাম, আইডিয়া জেনারেট করার বেসিক কিছু কথার মধ্যে 1 নাম্বার কথা বললাম স্টুপিড আইডিয়াস। নাম্বার 2 বলতে চাইছে ইনভলভ এভরিওয়ান টু জেনারেট আইডিয়াস। ইনভলভ এভরিওয়ান বলতে কী বোঝাবো? এখন ধরো উই আর টকিং অ্যাবাউট স্টার্ট আপ, কারণ যে মাত্র মার্কেট ফিট বাইট করতেছে, মাত্র হচ্ছে MVP ট্রাই করতেছে, তার মানে তার কোম্পানি নিশ্চয়ই কয়েক হাজার লোকের কোম্পানি না। মেবি এটা হয়তো 5 জনের কোম্পানি, 10 জনের কোম্পানি, 20 জনের কোম্পানি। ইভেন এটা যদি বড় কোম্পানিও হয়, স্টিল লিটারেলি এভরিওয়ান না হইলেও যত বেশি মানুষকে সম্ভব তুমি আইডিয়া জেনারেশন প্রসেসে ইনভলভ করবা। কেমনে করবা পরে আসি, প্রথমত হচ্ছে কেন করবা। তোমার মনে হইতে পারে ভাই আমি হইলাম স্মার্ট লোক, আমি হইলাম এন্টারপ্রেনার, আমি দিছি কোম্পানি, ও এটা সামান্য গত দিনের ফ্রেশ গ্র্যাজুয়েট, ও কি বুঝো, ও একটা পিয়ন চা দেয়, ওর মাঝে আবার আইডিয়া আছে নাকি। এই যে থিঙ্কিংটা তুমি একটু আন্দাজ করো, এটা কি রাইট থিঙ্কিং কিনা, এটা কি রাইট হইতে পারে কিনা।
তুমি যত দুনিয়ার স্মার্টেস্ট পিপল হও, সমস্ত আইডিয়া তোমার মাথায় থাকবে, এটা কি সম্ভব? দ্বিতীয়ত, স্মার্ট হওয়ার সাথেও এটা সম্পর্কিত না, বিকজ তুমি তো প্রচুর জিনিস জানোও না। একটা কোম্পানি যখন চলে, একটা পিয়ন ও একটা ডেলিভারি বয়, ও কি প্রবলেম ফেস করতেছে তুমি সেটা জানোও না। ও যেহেতু প্রবলেম ফেস করতেছে, ফলে ও এমন একটা ফাটাফাটি আইডিয়া ওর মাথায় আছে, যেটা তুমি যত স্মার্ট হও, ঘরে বসে তোমার কাছে যেহেতু তথ্যটাই নাই, তোমার মাথায় আইডিয়াটা আসবে না। থার্ডলি, মানুষ যখন যে পেইনের মধ্যে দিয়ে যায়, তখন তার মাথায় সেটার জন্য আইডিয়া আসে। ফলে অ্যাজ এ এন্টারপ্রেনার, তোমার পেইন এক জায়গায়, তোমার হয়তো ওই রিলেটেড আইডিয়া আসছে। তোমার পেইন হয়তো তুমি ফান্ড রেজ করতে পারতো, সারাদিন তোমার মাথায় ফান্ড রেজের আইডিয়া হয়তো ঘুরতেছে। বাট তোমার যে ছেলেটা এক্সিকিউশনে আছে বা অন্য কোনো একটা ডিপার্টমেন্টে আছে, ও যে পেইনের মধ্যে দিয়ে আছে, ওর কাছে ওই পেইন রিলেটেড ফাটাফাটি আইডিয়া চলে আসবে, স্বাভাবিক। তোমার ডেভেলপারের মাথায় আরেক জায়গা থেকে আইডিয়া চলে আসবে। যে কাস্টমার ইন্টারাক্ট করতেছে, তার সাথে আরেক জায়গা থেকে আইডিয়া আসতে পারে। আইডিয়া হাজার রকম জায়গা থেকে আসতে পারে। মোস্ট বেনিফিট হচ্ছে তুমি যত বেশি লোকরে তোমার কোম্পানিতে আইডিয়া জেনারেশন ইনভলভ করবা, তাতে ওর অভ্যাসই তৈরি হয়ে যাবে। ইভেন ও ওর জায়গার বাইরে থেকে গিয়েও চিন্তা করতে পারে যে ভাই ওই কোম্পানি এটা করতেছে, আমরা তাহলে এটা কেন করতেছি না। এখন দেখো, ভালো ভালো আইডিয়া জেনারেট করার জন্য তুমি যদি আলাদা আলাদা লোক রাখতে চাও, তাহলে বেতন দেওয়া লাগতো না? দিলেও একটা লোক সব আইডিয়া বের করে ফেলবে, ওরকম লোক বেতন দেওয়া তো স্টার্ট আপের জন্য ইভেন সম্ভব না। তাহলে রেদার ওয়াই নট ইউ এম্পাওয়ার অল দ্য পিপল, যাতে প্রত্যেকেই এটা একটা তার কাজ হিসেবে নিয়ে নেয়, সেটা তার কাজের সাথে রিলেটেড আইডিয়াও জেনারেট করতে পারে। ওভারঅল কোম্পানির যে কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট কোথায় আনা যাইতে পারে, কাস্টমারদেরকে কীভাবে আমরা ভালো জিনিস ডেলিভার করতে পারি, সেই আইডিয়া যে কেউ দিতে পারে। বোঝা গেছে কথা? সো চাইলে তো অনেক কথা বলা যায়, বাট আমরা যদি বেসিকটুকু টাচ করে যাচ্ছি, কিপ ইন মাইন্ড, তুমি লাগলে এটা আর্গু করো যে ভাই এটা ফিজিবল না, তাহলে ভালো, আমি হয়তো প্রয়োজন আরও পয়েন্ট দিব। কিন্তু যদি অ্যাগ্রি করো তো অ্যাগ্রি করো, বাট অ্যাগ্রি করা মানে মুখে অ্যাগ্রি করা না, ইমপ্লিমেন্ট করার নিয়ত নিয়ে কথাবার্তা শুনতে হবে কিন্তু। হ্যাঁ, অ্যাজ ইউর এন্টারপ্রেনার্স, ইমপ্লিমেন্ট করার নিয়ত নিয়ে এটা চিন্তা করতে হবে। এখন সবাইকে যদি তোমার ইনভলভ করতে হয়, এখন তুমি সবাইকে গিয়ে আজকে গিয়ে ঘোষণা দিলা ভাই ভালো ভালো তোমরা কিছু আইডিয়া দাও, এটা কিন্তু খুব ভেগ কোয়েশ্চেন হলো। ভালো ভালো আইডিয়া বলতো ও এখন 5 জনে মিলে 5টা তোমার নতুন ব্যবসার আইডিয়া দিয়ে দিল, মানে ধরো তোমার MVP ডান, তুমি এখন এটাকে বড় করবা, ইয়ে করবা, বাট তুমি ওপেনলি বলে দিচ্ছ যে ভাই ভালো একটা আইডিয়া দাও। ও বলছে ভাই চলেন আমরা ফেসবুকের মতো একটা কিছু বানাই, আরেকজন বলছে চলেন ভাই আমরা স্পেসেসের মতো একটা রকেট বানাই ফেলি। হ্যাঁ, দিস আর গুড আইডিয়াস। তার মানে এখানে আরও কিছু আমার বোঝা লাগবে, তাই না? যদি আমি আইডিয়া চাই, আইডিয়া আমি কেমনে চাইবো, হ্যাঁ, তো সেটার জন্যই তো আমাদের এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ঢুকতেছি। সো তাহলে তোমার কাজ হবে সবাইকে যদি ইনভলভ করো, মানে করা উচিত, তাহলে সাথে কিন্তু তাদেরকে বেসিক কিছু জিনিস শিখাইতে হবে। অ্যাটলিস্ট বেসিক বলতে ডাবল এর ট্রিপল আর বোঝাইতে হবে, যাতে ও চিন্তা করার, এবং ওকে এত কিছু না বোঝাইলেও চলবে, তুমি জাস্ট রাইট কোয়েশ্চেনটা ওর হাতে ধরাই দিলেও হবে, যেটা আমরা আজকে দেখবো, শুরু করবো। বাট এই পুরো সেশনে আমরা দেখবো যে মানে ইউ নিড টু গিভ দেম দ্য রাইট কোয়েশ্চেন্স, যাদের, এবং তোমার নিজেকেও, তুমি যে আইডিয়া জেনারেট করতে চাও, রাইট আইডিয়া, সো কী দরকার, রাইট প্রশ্নটা তোমার মাথায় আছে কিনা, হ্যাঁ, রাইট প্রশ্নটা তোমার মাথায় আছে কিনা। এবং এখানে ইনভলভ এভরি ওয়ানের সাথে আমি আরেকটা পয়েন্ট লিখব, সেইটা হইতেছে হলো শোকেসিং অ্যান্ড গিফট ক্রেডিট। আমি গিফট ক্রেডিটটাই লিখি, গিফট ক্রেডিট। আমরা এই আলোচনার যখন মোটামুটি আরেকটু বেশি পর্যায়ে যাব, তখন আমরা একটা টেমপ্লেটই দেখব, একটা ছকই পাবো যে কীভাবে আইডিয়া জেনারেট করতে হয়, প্রায়োরিটাইজ করতে হয়, ছকই দেখব। বাট এখন সংক্ষেপে এটা বলি, তুমি যদি কোম্পানিতে ঘোষণা করো যে ভাই তোমরা সবাই আইডিয়া দাও, কি আইডিয়া দিবা, কেমনে দিবা, সেটার কিছু জিনিসপত্র তাদের শেখাইতে হবে, ধরাই দিতে হবে। বাট ধরাই দেওয়ার পর যে আইডিয়া তাদেরকে দিতে বলবা, এই দেওয়ার বিষয়টা ওপেন হইলে ভালো। ওপেন হওয়া মানে হইতেছে লাইক তুমি একটা বোর্ড লাগাই দিয়ে আসলা কোথাও, যে তোমাদের আইডিয়া লাগলে কাগজে লিখে টেপ টুপ দিয়ে এটার উপর মাইরা দিয়ে যাও, বা কলম পাশে রেখে দিলা, আইডিয়া লিখে রেখে দিয়ে চলে যাও। অথবা কোম্পানি ওয়াইড যদি কোনো সফটওয়্যার বা কোনো একটা কিছু তোমরা ইউজ করো যেটাতে বাদবাকিরা দেখতে পায়, তোমরা তোমাদের গুগল ফর্ম বা হোয়াট এভার কিছু একটার ভিতরে আইডিয়া লিখে দাও, যাতে সো পিপুল গেট টু নো কে কোন আইডিয়াটা দিছে। দেন এই যে আমরা এখানে দেখবো সবাই আইডিয়া দিছে, অনেক আইডিয়া, হাজার হাজার আইডিয়া। দেন ওখান থেকে কিছু কিছু জিনিস প্রায়োরিটাইজড হবে সামহাও একটা প্রসেসের মধ্যে দিয়ে, দেন এক্সিকিউটেড হবে। এক্সিকিউটেড হওয়ার পর যদি ভালো রেজাল্ট আসে, দেন সবাই জানবে আইডিয়াটা কে দিছিল। এর জন্য বেতন বাড়াই দিতে হবে না, তুমি বেতনে মানুষ যত খুশি হয়, তার চেয়ে প্রচুর কেসে দেখবা যে আমার এই আইডিয়াটা এক্সিকিউটেড হয়েছে এবং ভালো একটা রেজাল্ট আসছে কোম্পানিতে, দেখবা তার প্রচুর আনন্দ হয়।
কারণ বিশেষ করে যারা ক্রিয়েটিভ মানুষ প্রত্যেকে তার নিজের ইসের জায়গাটাতে মানে এক্সিলেন্সের জায়গাটাতে ক্রেডিট পাইতে চায়। তাহলে যার আইডিয়া ভালো সে যদি দেখে যে আমার আইডিয়া ভালো, এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এটা বেতন পাওয়ার চেয়েও তার খুশির কারণ হয়ে যায়। তার মানে তুমি কোম্পানিতে একে তো ফ্রি আইডিয়া পাচ্ছ, ফ্রি বলতে পুরো ফ্রি না, তাদের তো বেতন দেওয়া লাগে। দ্বিতীয়ত তাকে তুমি এক্সট্রা আরও কী করতে পারতেছো, মোটিভেশন তৈরি করতে পারতেছো পুরো কোম্পানির, এবং তখন দেখা যাবে যে এইটার কারণে তারা আরও খুঁটায় প্রবলেমগুলোকে দেখবে, নিজেদের ব্রেনকে এঙ্গেজ করবে যে ভাই দেখি আমিও একটা ভালো আইডিয়া যাতে দিতে পারি। বুঝা গেছে? সো এটা যদি এরকম একটা সিস্টেমের মধ্যে আনো তাহলে এটা বেস্ট ওয়ার্ক করবে, যে মানুষকে ইনভলভ করব এবং মানুষ জানবে কার কার আইডিয়া আমরা বাস্তবায়নে যাচ্ছি, অ্যান্ড দেন যার যেটা ভালো কাজ করছে তাদেরকে আমরা ক্রেডিট দিব। ঠিক আছে? আর 4 নাম্বার স্টেপে এই যে আইডিয়া জেনারেট করতে হবে বলতেছি, আইডিয়া জেনারেট কেমনে করব, এটার বেসিক হাউ টু জেনারেট আইডিয়া, এটার আমরা বেসিক 2টা কৌশল এই পুরো বইতে আমরা রিপিটেটিভলি দেখব। একটা কৌশল দেখব বাই আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, এবং তোমরা এই যে কোয়েশ্চেন করা, প্রশ্ন করা, এটা আমার কাছে যে কতবার শুনবা, এই কোর্সে তো শুনবাই, সেলসের কোর্সে শুনবা, লিডারশিপ কোর্সে শুনবা, মানে অনেকে এটার গুরুত্বই শুরুতে বুঝে না, আমি নিজেও বুঝতাম না যে প্রশ্ন করা, যেমন সেলসের যে ট্রেনিংগুলো হয় না সারা পৃথিবীতে, সবচেয়ে অ্যাডভান্স যে সেলস ট্রেনিংগুলো হয় সেগুলো হয় মূলত হচ্ছে প্রশ্ন করার উপর। আমি একবার যখন লিঙ্কডইনে দেখলাম অ্যাডভান্স সেলস কোর্স, যখন আমি সেলস নিয়ে ঘাটতাম, আমি দেখি যে সবচেয়ে দামি পেইড কোর্সের মানে কোর্সটা হচ্ছে কিসের উপর, প্রশ্ন করার উপর। আমি তো একটু অবাক হয়ে গেলাম যে সেলসের কোর্স আর কোর্স হচ্ছে কিসের উপর, বলছে কি এমনি প্রশ্ন করতে হবে। আই গট সো মানে কি বলে মানে গট অ্যামেজড, অথবা বলো বলতে পারো যে মানে বুঝতে পারতেছিলাম না এটা কী। সো আস্তে আস্তে বুঝতে পারবা ফজিলত, প্রশ্ন করার ফজিলত। আজকেই শুরু হবে ফজিলত বোঝা, যে কারণ আমরা দেখব যদি তুমি রাইট আইডিয়াগুলো বের করতে চাও, শুধু রাইট কোয়েশ্চেন্সগুলো তোমার সামনে রেখে তুমি এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করতে থাকো, তবে আইডিয়াগুলো বের হতে থাকবে। বাট প্রশ্নটা যেন রাইট প্রশ্ন হয়। সো রাইট প্রশ্নটা কীরকম প্রশ্ন, এই বইতে প্রচুর রাইট প্রশ্ন দেওয়া আছে, ধরে দেওয়া আছে, এবং তুমি যখন প্র্যাকটিসে যাবা তোমার আস্তে আস্তে নিজেরও স্কিল ডেভেলপ হয়ে যাবে। তো কোয়েশ্চেন করা, প্রশ্ন করা, এটা একটা পদ্ধতি আইডিয়া বের করার জন্য। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এক্সাম্পল। এই বইতে তোমার বইয়ের এই থিওরিটিক্যাল আলোচনা চলতে প্রায় 70+ এক্সাম্পল আছে, আর বইয়ের আলোচনা শেষ করে প্রায় 300 এক্সাম্পল দেওয়া আছে। 300 এক্সাম্পল দেওয়া আছে, এই যে ডাবল এ ট্রিপল আর এক একটা রিলেটেড, সবগুলা রিলেটেডই মিলায় মিশা 300-র উপর এক্সাম্পল। এক্সাম্পল পড়লে কীভাবে আইডিয়া জেনারেট হয়, ভেরি সিম্পল। তুমি যখন এক্সাম্পল পড়তেছো অমুক কোম্পানি এই করছে, তোমার কোম্পানি এক্স্যাক্টলি এইটা না, বাট ওই এক্সাম্পল পড়তে কি আইডিয়া বের হয় নাকি হয় না? হয়। দিস ইজ অ্যানাদার ওয়ে। সো দিস আর বেসিক 2 ওয়ে যেটা আমরা ইউজ করব, এক্সাম্পল ইউজ করব এবং কোয়েশ্চেন ইউজ করব। সো কোয়েশ্চেন্সগুলো কাইন্ড অফ হলো ফিক্স টাইপের অনেক ক্ষেত্রেই, যে এইরকম বেসিক অনেকগুলো প্রশ্ন আমি ফিক্স করে নিলাম, এটার অ্যান্সার আমি এভরি টাইম যদি আমি এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে যাই, একই প্রশ্নেরই 100বার 100 রকম অ্যান্সার আসতে পারে। কাজে কিছু কোয়েশ্চেন একদম ফিক্স করে ফেলা, দিন আস্তে আস্তে আরও অ্যাড করা। আর এক্সাম্পলের ক্ষেত্রে এক্সাম্পল তো সারা জীবন আসতেই থাকবে, নতুন কোম্পানি, নতুন ঘটনা ঘটবে, ফলে যারা এন্টারপ্রেনার স্মার্ট তারা তো এগুলো নিয়ে ঘাটলে সে নতুন এক্সাম্পল দেখলে সে চিন্তা করবে আমার কেসে আমি এটাকে কীভাবে এক্সিকিউট করব। ঠিক আছে? তাহলে এখানে আমরা 4টা জিনিস শেষ করলাম, কি রিলেটেড, জেনারেট আইডিয়া করার কিছু বেসিক কথা, যেটার মধ্যে প্রথমে বললাম যে আইডিয়া, স্টুপিড আইডিয়া বলে হাসাহাসি করবা না, বা করলেও হচ্ছে যেটাকে স্টিল ওয়েলকাম করবা, সবাইকে ইনভলভ করবা, চেষ্টা করবা সবাই না হলেও ম্যাক্সিমাম মানুষকে ইনভলভ করার, এবং তাদেরকে ক্রেডিট দেবা আইডিয়ার জন্য, সেটার একটা মেকানিজম বানাবা, অ্যান্ড হচ্ছে আইডিয়া জেনারেট করার যে বেসিক 2টা কলা কৌশল, সেটাকে সিস্টেমের মধ্যে তোমার সিস্টেমে নিয়ে আসতে হবে, কোয়েশ্চেন্স অ্যান্ড এক্সাম্পলস। এই কোয়েশ্চেন্সের মধ্যে দিয়ে যাতে লোকজন যায়, তাহলে তুমি যখন সবাইকে ইনভলভ করতে চাইবা তাদেরকে কোয়েশ্চেন ধরাই দিবা, তাই না? ঠিক আছে এটুকু? ওকে। সো এখন আমরা এই যে ফ্রেমওয়ার্কটা বা ফানেলটা ডাবল এ ট্রিপল আর, এইটাকে এখন টেনে আনবো আমাদের এই আইডিয়া জেনারেট করার এই আলোচনার মধ্যে। ওয়াই? যখন আমি বলবো যে ভাই ভালো একটা আইডিয়া বলো তো দেখি, এখন দেখো তুমি প্রথমেই কিন্তু এই প্রশ্নটা করতে পারো, ভাই আইডিয়াটা কি রিলেটেড আইডিয়া। যেমন এটা কি প্রশ্ন করা যায় কিনা, আইডিয়া কি অ্যাকুইজিশন রিলেটেড আইডিয়া হবে? অ্যাকুইজিশন মানে কি ছিল, যে আমি কাস্টমার কেমনে পাবো,
নাকি আইডিয়াটা অ্যাক্টিভেশন রিলেটেড হবে? অ্যাক্টিভেশন মানে কি ছিল, যে তোমার কাস্টমার তোমার ওয়েবসাইট বা তোমার ইয়েতে আসছে তোমার জায়গা মতো, কিন্তু সে এসে আর অ্যাক্টিভেটেড হইল না, তোমার দোকানে ঢুকে আর কোনো মালামাল না দেখেই চলে গেছে, বা তোমার ওয়েবসাইটে আসছে আইসি বাউন্স খেয়ে চলে গেছে, সে আর কোনো প্রোডাক্টও দেখে নেই, কোনো কিছুর মধ্যে এঙ্গেজ হয় নাই, সেটাকে কি বলে? অ্যাক্টিভেশন। তাহলে কি আইডিয়াটা এই রিলেটেড হবে? কারণ অ্যাকুইজিশনের যে কাজ আর অ্যাক্টিভেশনের কাজ এটা তো সেম না। আইডিয়া কি রিটেনশন রিলেটেড হবে, যে ভাই আমার এগুলো নিয়ে সমস্যা নাই, প্রচুর কাস্টমার আসতেছে, তারা এঙ্গেজড হচ্ছে, প্রবলেম হচ্ছে রিটেনশন নাই, মানে তারা একবার দুইবার আমার পারচেস করে সেকেন্ড টাইম আর আসে না, তাহলে আইডিয়াটা কি রিটেনশন রিলেটেড হবে? ডিপেন্ড করতেছে যে তুমি কোন ক্রাইসিস আছে, কোনটা তোমার দরকার সেই রিলেটেড। তাহলে আমি ভেঙে ফেললে চিন্তা করো, তাহলে চিন্তাটা আর আগের চেয়ে গুছাই গেল। একটু ওপেনলি বলছি ভাই ভালো একটা আইডিয়া বলো, না বলে বলছি ভাই রিটেনশন রিলেটেড একটা আইডিয়া বলো তো দেখি আমার কাস্টমার থাকতেছে না। নাকি আইডিয়াটা রেভিনিউ রিলেটেড হবে? রেভিনিউ রিলেটেড হওয়ার ক্ষেত্রে জিনিসটা এরকম যে কাস্টমার আছে, কিন্তু কাস্টমার যেমন প্রচুর প্রিমিয়াম প্রোডাক্ট আছে, প্রচুর ফ্রি ইউজ করতেছে, কিন্তু যখন আমি তারে পেমেন্ট করতে বলতেছি সে আমার ফ্রি কোর্স নিচ্ছে, কিন্তু যখনই পেইড কোর্সে যাচ্ছি টাকা দিচ্ছে না, বা অল্প টাকার জিনিস কিনতেছে, বেশি টাকার জিনিস কিনতেছে না। সো আইডিয়াটা কি রেভিনিউ রিলেটেড হবে নাকি রেফার রিলেটেড? না বা এগুলো সব ঠিক আছে, কিন্তু জাস্ট কাস্টমাররা খুবই ভাই কিপটা, এ আর অন্য কাউরে বলে না, হ্যাঁ, তাহলে তারে দিয়ে আমি কেমন রেফারেল করাবো? আইডিয়াটা কি ওই রিলেটেড হবে? খেয়াল করছো বিষয়টা? তার মানে জেনারেটিং আইডিয়াজের আন্ডারে এখন আমরা এটার ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে 5টা এরিয়া, এই 5টা এরিয়ার একটা একটা করে ধরে আমি এটার ভিতরে যাব, এবং ওই এরিয়ার ভিতরে কিভাবে আইডিয়াগুলোকে জেনারেট করব আমরা, সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এই যে ডাবল এ ট্রিপল আর, তাহলে আমরা শুরু করব কোনটা দিয়ে? হ্যাঁ, অ্যাকুইজিশন দিয়ে শুরু করার কথা, বাট এই বইতে উনি শুরু করছেন রিটেনশন দিয়ে, এবং এইটা ভালো কাজ করছেন উনি। কেন ভালো কাজ করছেন? কারণ ধরো যদি অ্যাকুইজিশন দিয়ে শুরু করি, নর্মাল হওয়া ভাই যেমনি লিখছে এমনি তো শুরু করার কথা, না করে মাঝখান থেকে অন্য কিছু দিয়ে শুরু করলে তোমার মাথায় একটা অবধারিত প্রশ্ন আসবে না যে ভাই আপনি অ্যাকুইজিশন বাদ দিয়ে দৌড় দিয়ে রিটেনশনে কেন গেলেন? এবং এটা তো কোনোভাবেই গ্রামাটিক্যাল হচ্ছে না। একে তো ডাবল এ ট্রিপল আর হিসেবে গ্রামাটিক্যাল না। দ্বিতীয়ত তো রিটেনশনের প্রশ্ন কখন আসে? কাস্টমার আসছে, কিনছে, এরপরে চলে গেছে, একে আর ধরে রাখতে পারিনি, এটা অনেক পরের কথা না? পরের কথাকে আগে টেনে আনলেন কেন? এটা একটা অবধারিত প্রশ্ন নিশ্চয়ই। তাহলে এটার একটা অ্যান্সার থাকার কথা। হ্যাঁ, সেই অ্যান্সারটা হলো এইটা। 2টা কারণ, মুছি আগে একটু মুছা ক্লিয়ার করে নিই। সাইডে এখন আমরা এটা লিখব। সো আমরা মাত্রই বলতেছিলাম যে আমরা মাঝখান থেকে রিটেনশন এইটাতে আমরা চলে গেলাম দৌড় দিয়ে কেন, তাই না? তো 2টা কারণ এখানে বলা যায়। একটা কারণ হচ্ছে যে রিটেনশন হচ্ছে সেকেন্ড হার্ডেস্ট প্রবলেম। ফার্স্ট কোনটা অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। প্রচুর স্টার্টআপ ওনার মনে করে তার প্রোডাক্ট মার্কেট ফিট হয়ে গেছে, এর মনে করা দিয়ে হবে না, কিন্তু ওগুলোর জন্য টেস্ট আছে, ওগুলোর জন্য মানে লট অফ ফ্যাক্টরস আছে, কেপিআইজ আছে, যেটাতে শিওর হইতে হবে ট্রুলি ইউজাররা আমার এই প্রোডাক্ট চায়। সো দ্যাট ওটা অ্যাচিভ করা অনেক বেশি কঠিন। অনেকে ফলসভাবে মনে করে আমার প্রোডাক্টের মার্কেট ফিট হয়েছে, আসলে হয় নাই। সো সেটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট, কারণ ওইটা যদি অ্যাচিভ হয় তাহলে বাদ বাকি সব কাজ সহজ হয়ে যায়, আর ওইটা অ্যাচিভ না হইলে বাদ বাকি এগুলো সব ভুলে যাও। তুমি জোর করে একটা প্রোডাক্ট বেচার চেষ্টা করতেছো, সেখানে এই ফ্রেমওয়ার্ক এগুলো কিচ্ছু খাটবে না। বোঝা গেছে কথা? সো ওইটা যদি অ্যাচিভ হয় যে প্রোডাক্ট মার্কেট ফিট অ্যাচিভ হয়ে গেছে, দেন সেকেন্ড হার্ডেস্ট কোন জায়গায় গিয়ে আমি ঠেকতে পারি, সেটার আনসার অ্যাকুইজিশন না, অ্যাক্টিভেশন, এগুলো না। সেকেন্ড তুমি যদি ধরা খাও, কোথায় গিয়ে ধরা খাবা? এইখানে ধরা খাবা। এবং এই যে রাইটার, মূল রাইটার না, মানে যে এই বইটা যিনি গুছায় লিখছেন আর কি, নোটটা বানাইছেন, হ্যাপি আলাদিন, সে তার লাইফের এক্সাম্পল থেকে শুরুর দিকে তোমরা তার স্টোরির মধ্যে পাবা। আমি তার স্টোরি বলতেছি না, ওখানে সে সুন্দর স্টোরি টেলিং দিয়ে করছে। সে তার একাধিক স্টার্টআপের এক্সাম্পল নিয়ে আসছে, যেটাতে ইনিশিয়াল অ্যাকুইজিশন অ্যান্ড এভরিথিং ওয়াজ নাইস, ধরা খাইছে কোথায় গিয়ে? রিটেনশন। ধরে রাখতে পারে নাই সব ইউজার, ফুটা বালতি। রিটেনশনের কথা আসলেই আমি যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে ফুটা বালতি। ফুটা বালতি মানে কি? বালতি ভর্তি পানি রাখছো, বাট তলাটা এমন ফুটা, সো পানি সব পড়ে নাই। সো যে কোম্পানির রিটেনশন নাই, যে বিজনেসের রিটেনশন নাই, ইটস লাইক এ ফুটা বালতি। পানি ঢালবা
হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাই এমন স্পিডে আমি পানি ঢালতেছি, সেই তুলনায় ফোঁটাটা অনেক ছোট। ওয়েল, ঠিক আছে, বাট তুমি যদি পানি ঢালতে না থাকো আর ফোঁটা যদি থেকেই থাকে, তার মানে তুমি জাস্ট যদি রেখে দাও, তার মানে ওটা ফাঁকা হয়ে যাবে। সো এখন ফোঁটা একদম জিরো বানানো এটা সম্ভব না। আর যেটা হইলে বিজনেস টিকবে না, সেটা কি, ফোঁটা এমন বড় যে পানি যে হারে ঢালতেছি প্রায় সেই হারে চলে যাচ্ছে, অথবা তার চেয়ে বেশি হারে চলে যাচ্ছে, এটাও হইতে পারে, তার চেয়ে বেশি হারে চলে যাচ্ছে। পানি এখন খুব বেশি ঢুকাইতে পারতেছি না, পেইড ক্যাম্পেইন যা করতেছি তার চেয়ে আমার ইউজার যা ছিল তার চেয়ে বেশি হারে কী হয়েছে, চলে যাচ্ছে। তো এটা তো বিজনেসকে ভায়াবল করবে না। সো আমার টার্গেট থাকবে আমার ওই ইয়েটাকে, যত লিকটাকে যত কী করতে পারি আমি মিনিমাইজ করতে পারি, যত বেশি কাস্টমারকে আমি ধরে রাখতে পারি। খেয়াল করো আবারও যে আমি ওই যে চৌবাচ্চার অঙ্ক আমরা পড়তাম, যে এক চৌবাচ্চা দিয়ে এতটুকু পানি বেরোয় যাচ্ছে, এতটুকু পানি ঢুকতেছে, তাই না? এরকম অঙ্ক ছোটোবেলা করছি না? তাহলে এখন বিজনেসের ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমি কাস্টমার আনতেছি আর কাস্টমার চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, তাতেও বিজনেস হয়। ওয়ান টাইম কাস্টমার মতো হয় না, প্রচুর বিজনেস আছে না, ধান্দাবাজি বিজনেস, ভাই আমি ধরেই নিছি কাস্টমার ওয়ান টাইম, ওরা ঠকাই মকাই দিমু, ও জীবনে আর, এরকম প্রচুর ব্যবসা আছে। তো ডেফিনেটলি আমরা, হ্যাঁ, হাইওয়ে রেস্টুরেন্ট বলতে পারো, তারপরে এরকম, হ্যাঁ, ধরো যেখানে সব জায়গায় ট্রাভেলাররা ট্রাভেল করে, গুলিস্তানে, হ্যাঁ, পুরান সারা বাংলাদেশ থেকে হয়তো আগে লোক নামতো, ওরে একবার বেচে দিছি, আমি ওরা ঠকাইছি, ও আর জীবনে আসবে আমি ধরেও নিচ্ছি না। তো দ্যাট ইজ অলসো বিজনেস মডেল, যেটা ফোটা বালতি মডেলই। কিন্তু একবারেই আমি ওই এক কাস্টমার থেকে এই পরিমাণ গেইন করি যে যাতে আমার ফোটা হইলেও সমস্যা নাই, এবং আমার মডেল এরকম যে সারা জীবন আমি যেহেতু নড়াচড়া করতে থাকি, ধরো আমি একজন বাটপার বাসে উঠে কোনো একটা ফটকা জিনিস বেচি, তো আমার ফুটা বালতি হলে সমস্যা নেই, কারণ হাজার হাজার বাস, আমার তো একই বাসে প্রত্যেক দিন তার ওঠা লাগতেছে না, আমি আজকে এই বাসে উঠবো, জীবনে আর এই বাসে উঠবো না, এই বাসের লোকরে ঠকায়, আমি পরের দিন আরেক বাসে উঠবো। সো আমরা তো ডেফিনেটলি সেসব বিজনেস মডেলেই যাচ্ছি না। কাজে তুমি বলতেই পারো যে ভাই এরকমও তো আছে, হ্যাঁ, ওরকম থাকলে আছে, বাট সেটা দিয়ে এই মডেল গ্রোথ হ্যাকিং হবে না। গ্রোথ হ্যাকিংয়ে ডেফিনেটলি তোমাকে রিটেইন করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কোনো বেঞ্চমার্ক আছে ভাই কত পার্সেন্ট? বেঞ্চমার্ক ওরকম ফিক্স কোনো বেঞ্চমার্ক নাই, কারণ এটা ইন্ডাস্ট্রি, তোমার কোম্পানি, তোমার প্রোডাক্ট, তোমার ভ্যালু, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে। সো তোমার টার্গেট থাকবে যত বেশি পারি আমি কি করব, আমার কাস্টমার যাতে ছুটে না যায়, ও যাতে বারবার আমার কাছ থেকে কেনে, এটা যাতে আমি কি করতে পারি, এনশিওর করতে পারি। সো রিটেনশনের ক্ষেত্রে আমরা কয়েকটা ম্যাথোডোলজি শিখব। আমি যদি রিটেনশন বাড়াইতে চাই আমার প্রোডাক্টের বা সার্ভিসের, আমরা মেবি 4-5টা ম্যাথোডোলজি আমরা এখানে আলোচনার মধ্যে আনবো। প্রথম ম্যাথোডোলজিটাই আনতেছি আমি, ওই যে বলছিলাম যে বেসিক 2টা পদ্ধতি, কোয়েশ্চেন করা, এক্সাম্পলগুলো কথায় কথায় আসবে, বাট প্রশ্ন করার দিক থেকে আমরা শুরু করতে চাই। প্রথম আমি কোয়েশ্চেন মেথডে আসতে চাই। কোয়েশ্চেন অনেকভাবে আসবে, বাট প্রথমে আমি যে কোয়েশ্চেন্স মেথডে আসতে চাই, এখানে বেসিক 4টা প্রশ্ন আগে আমরা শিখব। রিটেনশন নিয়ে যখন আমরা কাজ করতে চাই, তখন আমরা প্রথম বেসিক 4টা প্রশ্ন শিখতে চাই। প্রশ্ন নাম্বার 1, আমি জাস্ট কিওয়ার্ডগুলো লিখব, আর তোমরা তো ওই যে পিডিএফের ভিতরে ইয়েগুলো ডিটেলগুলো আছেই। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আমি আমার ইউজার বা কাস্টমারের হ্যাপিনেস কিভাবে বাড়াইতে পারি। তুমি যখন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট রিটেনশন, আমরা কিন্তু অ্যাকুইজিশন নিয়ে কথা বলতেছি না, রেফারেল নিয়ে কথা বলতেছি না, কি নিয়ে কথা বলতেছি? সো রিটেনশনের ক্ষেত্রে প্রথম হলো বেসিক 4টা প্রশ্ন আমরা শিখবো, যে 4টা প্রশ্ন আমি আমাকে কন্টিনিউয়াস করব। সেই প্রশ্নের মধ্যে 1 নাম্বার হচ্ছে আমি আমার কাস্টমারকে কিভাবে কি করতে পারি, তার হ্যাপিনেসকে কিভাবে আমি ইনক্রিজ করতে পারি। হ্যাপিনেস, হ্যাপি না লিখে হ্যাপিনেস লিখি, হ্যাপিনেস ইনক্রিজ, এটা একটা কোয়েশ্চেন। এখন এই প্রশ্নটা খেয়াল করো যে তুমি তোমার নিজেকে তো করবাই, তারপর তুমি যে বললা কোম্পানির সবাই আমি ইনভলভ করব, তাকেও আমি করব। এবং দেখো বুদ্ধিমত্তার বিষয় তো সব জায়গায় আছে। ধরো তুমি প্রশ্ন করলা তোমার লোকজনকে বা নিজেকেও, আমি আমার কাস্টমারকে কীভাবে হ্যাপি করতে পারি, খুব সোজা, সব মাল ফ্রিতে দিয়ে দিব, তাই না? খুশি হবে না লোকজন? হবে। তো সেটাতে কি প্র্যাকটিক্যালি তুমি ইমপ্লিমেন্টেবল না? তাহলে ডেফিনেটলি যে বোঝা যাচ্ছে যে এগুলোর ভিতরে আরও অনেক কিছু চিন্তার আছে। বাট এই যে বেসিক কোয়েশ্চেনটা, বেসিকটা আগে ঢুকাও, কিভাবে আমি হ্যাপিনেস বাড়াইতে পারি, ডেফিনেটলি উইদিন মাই বাজেট। খেয়াল করো হ্যাপিনেস বাড়ানোর সাথে বাজেটের সম্পর্ক আছে নাকি নাই?
আছে, যেমন তুমি কম দামে দিতে পারো, হ্যাপিনেস বাড়বে, বাট এত কম দামে দেওয়াটা মেবি তোমার জন্য ফিজিবল হবে না। বাট তুমি যদি মনে করো যে হ্যাপিনেস বাড়ানো মানেই হইতেছে আমার টাকাই খরচ হবে আর এই টাকা আমার জন্য যোগান দেওয়া সম্ভব না, এইটা আবার রং। জাস্ট তুমি যেভাবে তার সাথে ইন্টারাক্ট করছো সেই ইন্টারাকশনটা বেটার। ধরো তুমি জাস্ট হাসি ছাড়া কথা বলছো আর হচ্ছে হাসি সহ কথা বলছো, এর জন্য এক্সট্রা টাকা যায় নাই, তাতে কি হ্যাপিনেস বাড়বে নাকি বাড়বে না? তো ওই যে দেখো না প্রচুর দোকানদাররা আছে, আমি অ্যানালগ এক্সাম্পলগুলো একটু বেশি দিই যেগুলো তোমরা রিলেট করতে পারবা। তোমার মাল কেনা শেষ, প্রচুর দোকানদার আছে তোমার দিকে আর ফিরেও থাকেন, টাকা নেওয়া শেষ। বাট কিছু কিছু দোকানদার যার আগে বলে যে স্যার জিতছেন, আবার আইসেন স্যার। এই দুইটা কথা বলাতে তার কি এমন কোনো বড় ইনভেস্টমেন্ট চলে গেছে? বাট তাতে কি তোমার হ্যাপিনেস বাড়বে নাকি বাড়বে না? ডেফিনেটলি বাড়বে। সো তার মানে আমি বুঝাইতে চেয়েছি হাজার রকম রাস্তা আছে। এরপরে গিয়া দেখো আমি এই জায়গাটাতেই তোমাকে আরেকটু ভিতরে লেয়ারে নিয়ে যাই। ওই যে বলছি যে তুমি যত প্রিসাইজলি প্রশ্ন করবা তত প্রিসাইজ আইডিয়া বের হবে। আমি কিভাবে আমার কাস্টমারের হ্যাপিনেস ইনক্রিজ করতে পারি, এই প্রশ্নের ভিতরে আর কি প্রশ্ন হতে পারে? তুমি এটা যদি জিজ্ঞেস করো কোন স্টেপে কিভাবে হ্যাপিনেস বাড়াইতে পারি, কারণ কাস্টমার সাথে তোমার অনেকগুলো স্টেপ আছে না? তাহলে তুমি যখন স্টেপ বাই স্টেপ চিন্তা করবা মেবি আরও বেশি আইডিয়া আসার সুযোগ আছে। বাট যখন আমি তোমার ইন জেনারেল বলছি আমি আমার কাস্টমারের হ্যাপিনেস কেমনে বাড়াইতে পারি, বাই ডিফল্ট দেখো মাথায় আসবে ওরে কম টাকায় জিনিস দিতে হবে, ওরে বোনাস দিতে হবে, ওরে গিফট দিতে হবে, ফ্রি দিতে হবে। হ্যাঁ দেখি ঠিক আছে, এগুলো ঠিক আছে। বাট এখনই যদি আমি জাস্ট এই প্রশ্নের ভিতর ঢুকাই যে কোন স্টেপে কিভাবে তুমি তাকে আরও বেশি হ্যাপি করতে পারো, এখন দেখো তো নতুন নতুন আরও আইডিয়া আসার সুযোগ আছে নাকি নাই? যেমন ধরো আমি যদি নর্মাল যে দোকানের এক্সাম্পল গতদিন যেরকম দিচ্ছিলাম সেটাই দিয়ে বলি, কাস্টমার ঢোকার সময় আমি কীভাবে হ্যাপিনেস বাড়াইতে পারি, কাস্টমার যখন প্রোডাক্ট দেখতেছে তখন আমি তার হ্যাপিনেস কীভাবে বাড়াইতে পারি, কাস্টমার যখন পারচেজ ডিসিশন নিচ্ছে তখন কোনোভাবে হ্যাপিনেস বাড়াইতে পারি কিনা, কাস্টমার যখন চলে যাচ্ছে তখন তার হ্যাপিনেস বাড়াইতে পারি কিনা। জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো, যতভাবে কাস্টমারের সাথে তোমার ইন্টারাকশন হয়, কাস্টমার যখন চলে গেছে ইভেন তারপরও কোনোভাবে তার হ্যাপিনেস আমি বাড়াইতে পারি কিনা, তাহলে দেখবা তোমার আরও প্রিসাইজ আইডিয়া আসবে, এক্সিকিউটেবল আইডিয়া আসবে। বোঝা গেছে কথা? আরও আমরা টেকনিক তো শিখবো, বাট এটা হলো বেসিক প্রথম প্রশ্ন। 2 নাম্বার আরেক জায়গা থেকে চিন্তা করো, সেটা হলো কোন কোন জায়গায় আমার কাস্টমাররা 100% স্যাটিসফাইড না, 100% নট 100% স্যাটিসফাইড। কোন কোন জায়গায়, কোন কোন জায়গায় বলতে পারো, কি কি ক্ষেত্রে বলতে পারো, অথবা কোন ধরনের কাস্টমাররা কোন কোন ক্ষেত্রে 100% স্যাটিসফাইড না। অ্যান্ড দেন অবধারিত প্রশ্ন হচ্ছে কি, তাহলে আমি সেখানে আমি কিছু করতে পারি কিনা। এখন 100% স্যাটিসফাইড কোন ক্ষেত্রে না, এক হচ্ছে তুমি কমন সেন্স থেকে কিছু বলতে পারো, বাট এগেইন অ্যান্ড এগেইন আমি পরামর্শ দিব, এটা তো স্টার্ট আপদের জন্য মাস্ট, মানে যারা আর্লি স্টেজেস তাদের জন্য 100-এ মাস্ট, ইভেন যারা যত বড় ব্যবসায়ী হোক এটা সারা জীবনের জন্য মাস্ট, সেটা হচ্ছে টক টু ইয়োর কাস্টমার্স, টক টু ইয়োর কাস্টমার্স, টক টু ইয়োর কাস্টমার্স। আমরা এই জায়গাটাতে এত শাই ফিল করি, এটা খুব প্যাথেটিক, যে আমরা কাস্টমারের সাথে ইন্টারাক্ট করতে চাই না। যেমন ধরো আমাদের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি গুড ফিল করি উদ্ভাস নিয়ে, কারণ উদ্ভাসের যে জার্নি দ্যাট আমার এন্টারপ্রেনার লাইফে সবচেয়ে আমার কাছে গুড ফিল করা জার্নি। তো আমাদের ক্ষেত্রে তখন সবচেয়ে বেশি আমাদের অ্যাডভান্টেজ কোত্থেকে হয়েছে খেয়াল করো, আমাদের দারিদ্র আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে। কেমনে? যেহেতু আমাদের টিচার হায়ার করার টাকা ছিল না, তো আমরাই টিচার, ফলে আমার কাস্টমার কারা, প্রাইমারি কাস্টমার আমার স্টুডেন্টস, ফলে সমস্ত ক্লাস আর্লি স্টেজে সব আমি লিটন আমাদের নিতে হয়েছে। ফলে দেখছি আমার ইউজারের সাথে আমার কী পরিমাণ ইন্টারাকশন, কারণ আমি আমার প্রোডাক্টের চেঞ্জ ক্রমাগত ইনস্ট্যান্ট ফিডব্যাক দেখতেছি। কেমন? আমি গত ক্লাসটা এমনি পড়াইছি, পোলাপান অনেকে ভালো মতো বুঝে নেয়, আচ্ছা ঠিক আছে আমি আজকে এক্সাম্পলটা চেঞ্জ করি, দেখি আজকে একটু এমনি পড়াই, আমি হ্যাঁ ঠিক আছে পোলাপান দেখছি আমি কন্টিনিউয়াসলি ওদের সাথে ইন্টারাক্ট করতে পারছি, বিকজ ব্যবসাটাই এমন ছিল যে আমার আলাদা করে কাস্টমার খুঁজে ইন্টারাক্ট করা লাগে না, কারণ ব্যবসাটা এমন ন্যাচারের ছিল যে কাস্টমার সাথে আমার ডেইলি ইন্টারাকশন হয়েছে। ওখানে কাস্টমার কিন্তু হচ্ছে এলো, একটা বলে কনজিউমার আর একটা বলে কাস্টমার, দুইটা শব্দ। আমার স্টুডেন্টরা ছিল আমার কনজিউমার, মোস্ট অফ দ্য টাইম কিন্তু কাস্টমার ছিল ওরা না, ওদের বাপ মা, কারণ কাস্টমার মানে জিলো টাকাটা দেয়। হ্যাঁ ও কনজিউম করছে, ও আমার সার্ভিস কনজিউম করছে, বাট অনেক ক্ষেত্রেই হ্যাঁ কিছু ক্ষেত্রে ইন্টার স্টুডেন্টরা ওরা নিজেরাই কাস্টমার ছিল, নিজেরাই কনজিউমার ছিল, বাট অনেক ক্ষেত্রেই
কাস্টমার ছিল বাবা মা। তো সেক্ষেত্রে আমাদের লাভ হয়েছে কি, কারণ ওই সময় হচ্ছে লিফলেট বিলিটিলি করা, স্কুলে গিয়ে গিয়ে প্রচারণা করা, এগুলো কিন্তু আমরাই করতাম। ফলে ওই যে স্কুলের গেটে গেলাম, আন্টিদের সাথে কথা বললাম, আন্টিরা হয়তো বলে হ্যাঁ তোমরা তো এই বলো সেই বলো, লোকজন এই বলে সেই বলে। তারপরে যেসব প্যারেন্টসরা ফ্রন্ট ডেস্কে আসতো, তখন যেহেতু আমাদের ওরকম ম্যানেজার ট্যানেজার নাই, আমরা মোস্ট অফ দ্য টাইম প্যারেন্ট যারা ভর্তি হইতে আসতো তাদের সাথে কথা বলতাম। ফলে তারা কি ভাবতেছে, কি সমস্যা মনে করতেছে, কি এক্সপেক্ট করতেছে আমাদের জন্য জানা। তাহলে দেখো এত ইজি ছিল যে কারণে কন্টিনিউয়াসলি আমরা চিন্তা করতে পারছি তাহলে কি করলে আমি তাদেরকে কি করতে পারবো, হ্যাপি করতে পারবো। কোনো একটা স্টুডেন্ট আমার থেকে চলে যাচ্ছে, কেন চলে গেল, আজকে ক্লাস করছে কালকে করে নাই, কেন তার ভালো লাগলো না, তার কাছে কি, হ্যাঁ সব সমস্যা তুমি সমাধান করতে পারবে না, ট্রু। তুমি ইন্টারঅ্যাক্ট করতে থাকলে ডেফিনেটলি তোমার মাথায় প্রচুর আইডিয়া কী হবে, জেনারেট হবে, চলে আসবে, ঠিক আছে। তাহলে এইটা আরেকটা জায়গা কোয়েশ্চেন করা, সেটা কি কোথায় আমার কাস্টমাররা 100% স্যাটিসফাইড না। তাহলে তুমি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কাস্টমার সাথে কথা বলো, এবং এটাকে তোমার ডেইলি রুটিন বানায় ফেলো, এটা তোমার ডেইলি রুটিন বানায় ফেলো। যেমন আমার মনে আছে যে রকমারিতে ইভেন্ট যখন রকমারি তোমার যথেষ্ট ভালো পর্যায়ে চলে গেছে, একদম রিসেন্ট টাইম না, তখনও আমি এমন হয়েছে কাস্টমার কেয়ারে কিন্তু আমি দিছি, সার্ভিস দিছি। মানে সার্ভিস দিছি বলতে ওটা আমার রেগুলার জব না, বাট আমার টাইমের মাঝখান থেকে আমি কিছু টাইম বের করে, এমনও আছে কোনোদিন সারা অর্ধেক বেলাও আমি কাস্টমার কেয়ারে বসছি, জাস্ট নর্মাল এজেন্টের মতো আমি ফোন রিসিভ করছি। হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়েছে আমার ভয়েস ইত্যাদি কারণে পরে হয়েছে কাস্টমার সাথে এঙ্গেজ, আরে সবাই আপনি এই সেই, সেটা আরও এক্সাইটমেন্ট তৈরি করছে আমার। বাট হচ্ছে আই গেট টু বিকজ আমার ওখানে যারা ধরো তুমি মনে করো যে একটা এজেন্টকে তুমি বসাইছো, তার দেখার যে চোখ, প্রবলেম দেখার বা সম্ভাবনা দেখার, আর তোমার সম্ভাবনা এবং প্রবলেম দেখার চোখ এটা সেম হবে জীবনে? তুমি তোমার এই কাস্টমার এজেন্টদেরকে জাস্ট ইন্টারভিউ করলা যে ভাই তোমরা কী কী সমস্যা শুনছো, দেখো তুমি কয়টা সমস্যা পাও, আর তুমি নিজে বসে দেখো, রাত দিন তফাৎ, রাত দিন তফাৎ। কাজে এই জায়গাটাতে আমি অনেক বেশি ফোকাস করতে চাই, ইন্টারঅ্যাক্ট উইথ ইউর কাস্টমার্স। এটাতে আমাদের ওই যে শাই ফিলিং আছে, হ্যাঁ আমরা আমাদের জড়তা আছে, বাট তুমি যদি তোমার কমফোর্ট জোনের মধ্যে থাকো তাহলে তুমি কেমনি ভালো এন্টারপ্রেনার হবা। এই হ্যাভ টু পুশ ইউর সেলফ যে আমাকে, এবং এইটাকে আমার মনে তোমার হ্যাবিট বানায় ফেলা উচিত, আর্লি স্টেজে মাস্ট 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 হ্যাবিট বানায় ফেলা উচিত যে এভরিডে আমি আমার কাস্টমার সাথে, একজন কাস্টমারের সাথে হইলেও আমি ইন্টারঅ্যাক্ট করবো। ইট শুড বি ইয়োর হ্যাবিট। 3 নাম্বার আরেকটা প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন, রিটেনশন বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করে। রিটেনশন বাড়ানো মানে কি, যে আমার ইউজার আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসে একদম আঠার মতো যেটা আটকায় থাকে, তা আঠার মতো আটকায় কখন, মানে তুমি যে একটা প্রবলেম প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করছে কি কোনো একটা প্রবলেম তো সলভ করার জন্য, রাইট? বিকজ আমরা যখন প্রোডাক্ট মার্কেট ফিটটিতে আলোচনা করছি তখন কী দেখছো যে সে তার একটা প্রবলেম নিয়ে আমি চিন্তা করবো, অ্যান্ড সেই প্রবলেমটা আমি কি করব, সলভ করব। এখন তাহলে আমার প্রোডাক্ট তো তার প্রবলেম সামহাও সলভ করে, বাট এখানে গিয়ে আমি থার্ড আরেকটা প্রশ্ন করতে পারি নিজেকে, সেটা হচ্ছে যে প্রবলেমটা আমি সলভ করি সেই প্রবলেমের কোন পার্টটুকু আমি এখনও সলভ করি না। ডেফিনেটলি এখানে গিয়ে তুমি কিছু না কিছু অ্যান্সার পাবা। ধরো তুমি একটা এডটেক কোম্পানি বা একটা হোয়াট এভার এডুকেশন সেল করো বা একটা স্কুল চালাও, এখন তুমি তার কি প্রবলেম সলভ করতেছো, যে বললো যে ভাই তার যে এডুকেশনের নিড, তার যে নলেজ দরকার আমি সেটা দিই। আচ্ছা ওয়েল, এখন ধরো তুমি খুব দুর্দান্ত ক্লাস নাও, ক্লাস খুব ভালো, তোমার টিচার্সরা খুব ভালো, অতি সুন্দর ক্লাস হচ্ছে, ফাটাফাটি কন্টেন্ট ডেলিভার্ড হচ্ছে। এখন তুমি যদি এই প্রশ্নটাই তোমাকে এখন করো যে তার প্রবলেমের কোন পার্ট আমি সলভ করি না, খেয়াল করো ও যে আমার কাছে পড়তে আসছে, কেন পড়তে আসছে, শিখতে, সেই শেখার পারপাসকে, আলটিমেট প্রবলেম কোনটা সলভ হবে, যে সে যে পরীক্ষাটা দিবে, সে যে নলেজ অর্জন করতে চায় সেটা সলভ হচ্ছে কিনা। এখন দেখা গেল তোমার কন্টেন্ট ডেলিভারি পারফেক্ট, তোমার টিচাররা পড়াইছে পারফেক্ট, বাট তোমার স্টুডেন্টরা ঠিক মতো শিখে নাই অথবা ঠিক মতো পরীক্ষার হলে পারফর্ম করে নাই। তুমি বলো ভাই আমি তো ঠিক মতো পড়াইছি, ও পারে না, আমি কী করবো, বাট এটা তো প্রবলেম। তাইলে তুমি দেখো এই প্রশ্ন যখন করবা, ও তার প্রবলেমের কোন পার্ট আমি সলভ করতেছি না, অ্যান্সার হচ্ছে যে তারে আমি ডেলিভারির পার্ট সলভ হয়েছে, বাট সে যে এটা টুডে আত্মস্থ করবে অ্যান্ড এটা আবার নিজের থেকে ডেলিভার করতে পারবে, নিজের থেকে আবার লিখতে পারবে, অ্যান্সার করতে পারবে, সেই পার্ট আমি এখনও সলভ করতে পারি নাই। তাহলে তখন তোমার মাথায় আসতে পারছে তাহলে ওই পার্ট সলভ করার জন্য কি করতে পারি। এক হচ্ছে ওরা যা পড়ায় ও দেখা যায় 2 ক্লাস না 3 ক্লাস যাইতে আগেরটা ভুলে যায়,
তাহলে আমি কোনো রিভাইজ টেকনিকের মধ্যে আনতে পারি কি না, আমি বাসায় খোঁজ খবর নিতে পারি কি না যে ও বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করতেছে কি না, বা আমি হোমওয়ার্কের কোনো সিস্টেম বানাইতে পারি কি না, আমি নিয়মিত পরীক্ষা নেওয়ার কোনো সিস্টেম বানাইতে পারি কি না যেটার মাধ্যমে টেস্ট হবে যে আমি যা পড়াচ্ছি ও ট্রুলি এটা পড়তেছে, অথবা ক্লাসের ভিতরে আমি ছোটো ছোটো মাঝখানে মাঝখানে কুইজ ছাড়তে পারি কি না। আমি কি বুঝাইতে পারছি? তুমি যখনই চিন্তা করবা যে হোয়াট পার্ট অফ দ্য প্রবলেম, হোয়াট পার্ট I don't solve yet, I don't solve yet, আমি এখনো কোন পার্টটুকু সলভ করি না, ডেফিনেটলি এটা হবেই, থাকবেই। কারণ এই জন্য খেয়াল করো, চিন্তা করবা, প্রবলেমটা যখন চিন্তা করবা তখন এইভাবে চিন্তা করাটা বেটার, এবং তোমার বিজনেসকে স্টেটমেন্ট, যেমন তুমি বিজনেস স্টেটমেন্ট দাও তো স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এটা বেটার। যেমন ধরো তুমি একটা পরিবহন কোম্পানি, তো তুমি বললা যে ভাই আমরা আমাদের বাস আছে, পাবলিক বাসে করে আপনাকে সুন্দর করে আমরা আপনার বাড়ি থেকে অফিস পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমরা সার্ভিস দিই। এখন খেয়াল করো, প্রযুক্তি এমন চেঞ্জ হয়ে গেল, বাস টাস আর লাগে না, এখন মানুষ উড়াল দিয়ে ড্রোন দিয়ে অফিসে যায়। এখন তুমি ধরো এতদিনের কোম্পানি, এতদিন ধরে বাস কেন ভালো, হ্যাঁ এটা পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট ভেহিকেল তো ইত্যাদি অনেক রকম কিছু ফজিলত বর্ণনা করছো। এখন গিয়ে এই টেকনোলজি অবসোলেট হয়ে গেছে, এখন গিয়ে তোমার এই এতদিনের সমস্ত স্টেটমেন্ট চেঞ্জ করা এটা একটু ডিফিকাল্ট না? রেদা তুমি যদি এতদিন ধরে তুমি বাসের ব্যবসা করো না বলে বলতা আমি আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করি, আপনি কেমনে এইখান থেকে ওইখানে যাবেন, উই সলভ দিস প্রবলেম। সো সেটার মাধ্যম ছিল বাস, বাট ভবিষ্যতে বাস না হয়ে যদি ড্রোন হয় তাহলে আমি এখন সাথে সাথে ড্রোনের ব্যবসায় ঢুকে যাব। বুঝো নাই, আমার চেঞ্জ করা লাগতেছে না। ফলে প্রবলেম দেখার জায়গা থেকেও যদি তুমি চিন্তা করো যে আমি ওই লোকে কোন প্রবলেম সলভ করি, খেয়াল করো একটা অ্যান্সার হতে পারে তার বাস আমি সরবরাহ করি, তার বাস সার্ভিসটা আমি দেই। এটা না বইলা তুমি যদি বলো আমি তার যাতায়াতের প্রবলেম সলভ করি, তাহলে সুবিধা কি বুঝছো? সুবিধাটা হইল যে ওই লোকের প্রবলেম দেখার ক্ষেত্রে তোমার আরও ওয়াইডার লেন্স তৈরি হইতেছে। এক যদি বলো যে বাস আমি জাস্ট বাস সার্ভিস দেই, তাহলে তুমি শুধু এইটুকু চিন্তা করবা আচ্ছা ভাই অমুকের বাসের থেকে আমার বাস সুন্দর, অমুকের বাস যত সময় যাইতে পারে আমার বাস আর একটু ড্রাইভার এক্সপার্ট আছে ওরা একটু এই মিলে আগে ভাগে পৌঁছায় যায়, তাহলে তুমি এইটুকুর মধ্যেই স্যাটিসফাইড থেকে যাবা। বাট দেখো লোকটা ইউজারের ক্ষেত্রে যে ভাই প্রত্যেকটা দিন বাসের মধ্যে আধা ঘন্টা করে বসে থাকা লাগে, জামের মধ্যে ইত্যাদি 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 ইত্যাদি। সো তুমি যদি মনে করো যে আমি তার ট্রান্সপোর্ট প্রবলেম সলভ করি, তাহলে কিন্তু তুমি আরও বিগার পিকচারে যাচ্ছ যে তার ট্রান্সপোর্টে আর কী প্রবলেম আছে। বাস ভালো ঠিক আছে ভাই, কিন্তু স্টিল তার তো আধা ঘন্টা সময় যাচ্ছে, তাহলে তুমি চিন্তা করতেই পারো যে ভাই এইটা কি কোনোভাবে আমি কমাইতে পারি কিনা। এটা যদি কমাইতে নাও পারি, তার কাছে যদি ফিল হয় যে সময়টা খুব দ্রুত চলে গেল, তাহলেও তো সমাধান হয়। খেয়াল করো সব সমস্যার সমাধান এখানে ছেলে, আমি একটা কেস স্টাডি বলি, মজার কেস স্টাডি, যে ইনক্রিজ হ্যাপিনেসের সাথেও এটা রিলেট হবে। আমরা যেমন মনে করি যে হ্যাপিনেস বাড়াইতে গেলে, সমস্যার সমাধান করতে গেলেই খালি টাকাই খরচ করা লাগে বা অনেক টাকা খরচ করা লাগে, অনেক ক্ষেত্রে সত্যি না। অল্প টাকা দিয়েও বা বুদ্ধি খরচ করেও তুমি এমন সমাধান করতে পারবা যেটা অনেক টাকা খরচ করেও সমাধান হইতো না। আমি এই যে বাসের এক্সাম্পলটা দিয়ে আমি ওই একটা রিয়েল কেস স্টাডি আছে ওই কেস স্টাডিতে যাই। বাসের এক্সাম্পলে খেয়াল করো যে তোমার হাতে এই মুহূর্তে ড্রোন বানাবা, ড্রোন ট্যাক্সি বানাবা, এটা ফিজিবল কোনো আইডিয়াই না। বাট এই বাসে প্রত্যেক দিন যে বাসে তোমার বাসের লোকজন যায়, তাদের কাছে খুব বোরিং ফিল হয় যে ভাই এতগুলা টাইম বাসের মধ্যে বসে থাকা লাগে, ভালো লাগে না। তাহলে এই টাইমটা তার কাছে যাতে দ্রুত মনে হয়, এর জন্য তুমি বাসের ভিতরে ছোট 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 বই রাখলা, ধরো কুইজ বই, জ্ঞানের বই, পকেট বই, বা ধরো হচ্ছে তোমার জোকসের বই, এরকম কিছু জিনিস দিলা। এটা জাস্ট অ্যান আইডিয়া, আরও কিছু করতে পারো। তাইলে যেটা হবে সেটা হইতেছে যে, এবং এটা যাতে সে নিয়ে যেতে না পারে এই জন্য দেখছেন বিভিন্ন কাউন্টারে যে কলমের সাথে বাইন্দে রাখে, ওরকম কিছু একটা বুদ্ধি তৈরি করলা। বা তুমি মোটিভেশনাল কিছু কোড বা কিছু লেমিনেট করা জিনিসপত্র রেখে দিলা, যেটা সে নিয়মিত দেখলে পড়লে তার টাইমটা দ্রুত পাস হবে। বা তুমি সুডোকো খেলা, অথবা যেমন আমি মনে আছে ইউএসের একটা রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্ট আমার মনে আছে, যাওয়ার পরে দেখি কি কাগজ দেওয়া আর কলম দেওয়া এই, এবং কালার পেন্সিল দেওয়া, সাদা কাগজ। তো ওরা বললো যে জাস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমরা আঁকাআঁকি করো, আমরা ইন দ্য মিন টাইম অর্ডার নিচ্ছি। লিটারেলি দেখলাম আমরা সব বড় বড় মানুষরা গেছি, বাট আমরা দিয়ে আঁকা বাকি কইরা আঁকাইলা টাকা, এটা একটা ফান। আর দ্বিতীয়ত কি আমার এত টাইমটা দ্রুত গেল যে ফলে ও অর্ডার দিতে যে টাইম লাগার সেটাই লাগছে, বাট আমাদের কাছে কি মনে হয়েছে অনেক দ্রুত অর্ডার কালেক্ট করছে। বাট কয় টাকা গেছে, এটা কাগজ কলম কয় টাকা, এবং সাথে কি মেমোরি ক্রিয়েট হলো না? কারণ আমরা যখন দাগাদাগি করলাম দেন ওইটার আবার ধরো কারো ছবিটা একটু সুন্দর হয়েছে, লাইক আমি আবার ছবি তুলে রাখলাম, তো আমার মোবাইলে রয়ে গেল না যে এই রেস্তোরাঁ আমার স্মৃতির ভিতরে।
তো 20 টাকা তো লাগতেছে না, বাট আমি আমার কাস্টমারের হ্যাপিনেস ইনক্রিজ করলাম। সো এই যে এরকম পারসিভড হ্যাপিনেস, যেটা ওটার একটা কেস স্টাডি এখনই যেটা বলতে চাইছিলাম সেটা একটু বলি। এটা একটা বিমানবন্দরের রিয়েল ঘটনা। তারা ওই বিমানবন্দরের যারা যাত্রী তাদের উপর সার্ভে করলো। সার্ভে হচ্ছে যে এই তোমার আমাদের এই বিমানবন্দরের কোন সার্ভিসটা কত রেটিং, কারণ বিমানবন্দরে তো জায়গায় জায়গায় অনেক সার্ভিস আছে না। সো যেমন তাকে ইমিগ্রেশন দাঁড়াইতে হচ্ছে, ব্যাগ কালেক্ট করতেছে, মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিচ্ছে, অথবা কফি শপে গিয়ে কফি খাচ্ছে, এরকম অনেকগুলা সার্ভিসই তো পুরো এয়ারপোর্টে আছে। এর মধ্যে রেটিংয়ে সবচেয়ে বাজে রেটিং আসলো কোন সার্ভিসটা, সেটা হলো ব্যাগ কালেকশনের যে ওয়েটিং টাইম এইটা সবচেয়ে বেশি, এবং এটা নিয়ে কাস্টমাররা অনেক বেশি বিরক্ত, যে তাদের ওই যে ইমিগ্রেশন পার হয়ে যে লাগেজ কালেক্ট করে, তো ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকে, তারপরে গিয়ে লাগেজ আসে এবং লাগেজ কালেক্ট তো অনেক। এখন দেখো বিমান কর্তৃপক্ষ দেখলো, এয়ারপোর্ট কর্তৃপক্ষ সরি, যে এই প্রবলেম যদি ট্রুলি সলভ করতে হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি $1 মিলিয়ন প্রজেক্ট। কেন $1 মিলিয়ন প্রজেক্ট? কারণ একটা এয়ারক্রাফট ল্যান্ড করলো, সেখান থেকে ব্যাগ আসবে রাইটলি, সেগুলো হচ্ছে কারণ বড় বড় এয়ারপোর্ট তো জানো মানে অতগুলা টার্মিনাল, সো রাইট জায়গায় সেই ব্যাগগুলা এত দ্রুত অফ করবে, তারপরে বেল্টে আমি দিব, মানে এত সুপারফাস্ট ঘটনা ঘটাইতে হইলে, মানে এর যেহেতু অনেক আগের কাহিনী বলতেছি, সো পুরা ম্যানুয়াল জিনিসকে অটোমেট করা, ফাস্টার করা, প্রচুর লজিস্টিক্স, ম্যান পাওয়ার বাড়ানো, এছাড়া তো এত দ্রুত তুমি কেমনে করবা? এবং তাতেও যত টাকার ইনভেস্টমেন্ট তুমি করবা, তাতেও দেখা গেছে যে তোমার হয়তো ওয়েট করা লাগতো 10 মিনিট, সেটা কমে হয়তো আসবে 8 মিনিটে। দেখা গেলে এত টাকা খরচ করেও 10-এর জায়গায় 8 মিনিট মানুষজন মেবি তত খুশি হবে না। এটা হচ্ছে স্ট্রেইট কাট তুমি যখন সমাধান চিন্তা করছো। ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষ পরে কেমনে সলভ করছে, যেটা অ্যাকচুয়ালি এখন গ্লোবালি সমস্ত এয়ারপোর্ট অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফলো করে। তারা করছে যেটা, যে যাত্রীর ইমিগ্রেশন পার হওয়া থেকে ব্যাগ কালেকশন, এই দুইটা জায়গা ছিল আসলে অনেক ক্লোজ, ফলে ইমিগ্রেশন পার হয়ে ঢাস ঢাস করে ব্যাগ কালেকশনে চলে গেছে, যা দেখে ব্যাগ আসেনি। তোরা বলছে খুব সোজা, এই রাস্তাটা ঘুরফেরায় করায় দাও, ওরা ডাইরেক্ট যাইতে দিও না। আমি কি করব, যে ওর ওই ব্যাগ কালেকশনের জায়গা পর্যন্ত পৌঁছাইতে যাতে তার এনাফ টাইম লাগে, এবং যতক্ষণে আমি জানি যে আমার ব্যাগ কালেকশন হইতে এত মিনিট লাগবে, তাহলে অতক্ষণের মধ্যে মানে যাতে সে সো, এবং তারা এক ঢেলে দুই পাখি মেরে ফেলছে। এয়ারপোর্টগুলোতে দেখছো এখন কত দোকান, কত পার্ট, কত কেনাকাটা, ফলে তোমরা নামাইছে এখানে ইমিগ্রেশন দিচ্ছে, এখানে আর ব্যাগ কালেকশন দিচ্ছে সার্টেন কোনো একটা জায়গায় মনে করো। সো মাঝখান দিয়ে তারা তোমার রাস্তাটাকে ঘুরায় ফিরায়, কারণ তারা যেভাবে রাস্তা করবে তোমার তো সেই রাস্তা দিয়ে যেতে হবে, হ্যাঁ ঘুরায় ফিরায় এমনভাবে দিছে, এবং রাস্তার মাঝখানে মাঝখানে আবার দোকান বসায় দিছে। সো দোকান বসায় রাস্তা অনেক বড় হওয়ার দরকার নাই তো, কারণ দোকান বসায় দিলে মানুষের টেন্ডেন্সি থাকে একটু দেখি ভাই কী আছে এনে কী আছে এনে কী আছে। তো এরকম করতে করতে বা একটা কফি খাইলা, বা এটা দেন একটা কফি খাই, একটা পানি খাই, খাইতে খাইতে তুমি যতক্ষণে গেছে ওয়াও ব্যাগ চলে আসছে। খেয়াল করছো যে যেটা মিলিয়নস অফ ডলার্স খরচ করে লোক বাড়াইয়া অটোমেশন করে মেশিন কিনে তুমি সলভ করতা, তুমি সিম্পলি জাস্ট রাস্তা বানাই দিছো। বুঝা গেছে কথা? তার মানে যখনই তুমি চিন্তা করতেছো আমি হ্যাপিনেস কেমনে বাড়াবো, কোথায় তারা স্যাটিসফাইড না, কোন পার্ট আমি প্রবলেমের কোন পার্টটা আমি এখনও সলভ করতে পারি নাই, এই সমস্ত জায়গাতে এসে লট অফ আইডিয়াস কুড বি দেয়ার। আর 4 নাম্বার যেটা, 4 নাম্বার রিলেটেড কোশ্চেন, এই 4টাই রিলেটেড কোশ্চেন। সো আমি কিভাবে আমার কাস্টমারের গ্রেটার সাকসেস অ্যাচিভ করতে হেল্প করতে পারি। গ্রেটার সাকসেস, এটা হলো কিওয়ার্ডটা, গ্রেটার সাকসেস। গ্রেটার সাকসেস বলতে কি? সাকসেস বলতে বোঝাচ্ছি হলো আমি তো আমার কাস্টমারের প্রবলেম সলভ করি, তাই না? তাহলে তার প্রবলেম সলভ হওয়া মানে সে একটা সাকসেস পাইলো। তুমি যে কোনো একটা ব্যবসা চিন্তা করো যে তার সাকসেসের মিনিং কী। যেমন ধরো তুমি রেস্টুরেন্ট বিজনেস করো, তাহলে তোমার নাকি সে এখানে এসে খেয়ে দিয়ে তৃপ্ত হয়েছে, এটাই তো তার সাকসেস। সো এইভাবে তুমি চিন্তা করো তাকে তুমি আরও গ্রেটার সাকসেস কেমনে দিতে পারো, দ্যাট ইজ যেটুকু দিয়ে সাকসেস হয় তার চেয়েও বেশি সাকসেস সে ফিল করবে, তার জন্য আমি কী করতে পারি, তো আমার সার্ভিস এবং প্রোডাক্টকে আমি কীভাবে টুইকিং করতে পারি। ঠিক আছে? সো এই হচ্ছে কোয়েশ্চেন্সগুলো, এই 4টা বেসিক কোয়েশ্চেন। ঠাস ঠাস বলে যেতে পারতাম, কিন্তু একটু সময় নিলাম যাতে কোয়েশ্চেন একটু ভিতরে ঢুকতে পারো। বোঝা গেছে?